নিউ ইয়র্কের জ্যাকসন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি খালেদ মহিউদ্দিন। নির্বাচন প্রশ্নে এক ধরনের সমঝোতার আলামত দেখা যাচ্ছে সব মহলেই, তবে লন্ডন বৈঠকের পর থেকে এখন পর্যন্ত নানা বিষয়ে যে একটু দূরত্ব থাকছে কিনা নাকি সবই ঠিক হয়ে গেছে, এ নিয়ে বিভিন্ন রকম দোলাচল রয়েছে। ঝুলে আছে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, সবটা মিলিয়ে জাতীয় ঐক্যমত্য কিভাবে হতে পারে তা নিয়ে তথ্য তালাশ করছেন সবাই। এসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন দ্য ফাইন্যান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক জনাব এম এ আজিজ। জনাব এম এ আজিজ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সময় দিয়েছেন, সেজন্য আমাদের ধন্যবাদ জানবেন, কৃতজ্ঞতা জানবেন। এবং আরও রয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জনাব আজাদ মজুমদার। জনাব আজাদ মজুমদার, আপনি আপনার ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন, সেজন্য আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন। আমি আসলে প্রথমেই জনাব এম এ আজিজ আপনার কাছে যেতে চাই। আজিজ ভাই, লন্ডন বৈঠকের কথা যেহেতু শুরুতে বললাম, সেই জায়গায় একটু ফিরে আসি অন্য প্রশ্নে যাওয়ার আগে। সেই লন্ডন বৈঠকের পরে আমরা জেনেছি যে জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে ডক্টর ইউনূসকে তারা কাজে লাগাতে চান। ডক্টর ইউনূসকে বিএনপি কিভাবে কাজে লাগাতে পারে? মানে একটা তো আছে যে বাজারে গুজব আছে যে বিএনপির সাথে ডক্টর ইউনূসের এক ধরনের সমঝোতা হয়েছে, যে বিএনপি ক্ষমতায় আসলে ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট করা হবে। একটা তো ব্যাপার আছে যে ডক্টর ইউনূস চেয়েছেন যে বিএনপি যেন তাকে কোনো রকম কোনো ডিস্টার্ব না করে। একটা গুজব আছে যে ডক্টর ইউনূস চেয়েছেন যে তাদের যেন পরবর্তীকালে কোনো মামলা মোকদ্দমা বা তাদের কোনো রকম কাজের জন্য বা তিনি যেগুলি কাজ করেছেন সেই ব্যাপারে যাতে কোনো প্রশ্নের সম্মুখীন না হতে হয়। আপনার কাছে কি মনে হয় আজিজ ভাই? ধন্যবাদ আপনাকে। লন্ডন বৈঠকে আপনি যতগুলি কথা বললেন, আপনাকে যদি বলি সূত্র কি আপনি বলতে পারবেন। 1 ঘন্টা 20 মিনিট কথা হয়েছে, দ্বিপাক্ষিক কথা হয়েছে, এখানে তৃতীয় ব্যক্তি ছিল না। সুতরাং এটা আমরা অনুমান করতে পারি, হয়তো বিভিন্ন জনের কাছে বিভিন্ন ভাবে শুনতে পারি। যেমন আপনি বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়তো ব্যবহার করা হতে পারে, এটা বলেছে আপনার বিএনপির আপনার স্পোকসম্যান, তিনি বলেছেন। তা এখন ব্যাপারটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী অত্যন্ত খ্যাতিসম্পন্ন লোক, তাকে কিন্তু ব্যবহার করা। আজিজ ভাই, একটু পরিষ্কার হয়ে নি, মানে বিএনপির স্পোকসপারসন যদি বলে থাকে যে ওই বৈঠকে এই কথা হয়েছে ডক্টর ইউনূসকে বিএনপি কাজে লাগাতে পারে, তাহলে আর আমরা কার সূত্রের জন্য অপেক্ষা করব? মানে কোন সূত্র? না, সূত্র হলো আমি যেটা বলছি যে একান্তে 2 জন ব্যক্তি রুদ্ধদ্বার বৈঠক করেছে, সেখানে তাহলে ওই বিএনপির সূত্র থেকে অর্থাৎ তারেক রহমানের সূত্র থেকেই তিনি পেয়েছেন, নাইলে বললেন আমি তা ধরেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, ধরেন একটা নির্বাচন যদি হয় তাহলে ইউনূস সাহেব তার ক্ষমতায় থাকছেন না। তিনি যেভাবে ইন্টারন্যাশনাল ফিগার এবং তার বক্তৃতার টাকা পয়সা দিয়ে হেড অফ স্টেট, হেড অফ গভর্নমেন্ট শোনে, সুতরাং তাকে তো ব্যবহার করাই যায়। আমি তো যখন ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের সময় 6 তলায় হাঁটায় উঠায় লিফট বন্ধ করে, তখনও বলছি যে তিনি জাতীয় সম্পদ, তাকে তো আমরা জাতীয় স্বার্থে ব্যবহার করতে পারি, কারণ তার তো সারা বিশ্বব্যাপী কানেকশন আছে। এখন কি আসলে কি ব্যবহার করতে আমি বলতেছি, সে অন্তর্বর্তীকালীন সরকারের এখন প্রধান, তিনি তার পরিচয় কিন্তু এখন কাজে আসছে না। কারণ অন্তর্বর্তীকালীন সরকার যে সবাই দেখা হলে বলে সাহায্য করব, যে সাহায্য চান, কিন্তু কেউ সাহায্য করে না, কারণ প্রত্যেকের পুঁজির কিন্তু নিরাপত্তা চায়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেই নিরাপত্তা কোনো দেশই আস্থা রাখতে পারে না। এই জন্য তিনি কিন্তু কোনো কিছু জেনারেট করতে পারছেন না, কোনো বিনিয়োগ নাই, কোনো ব্যবসা নাই। সেই প্রসঙ্গে আমরা আসবো আজিজ ভাই, সেই প্রসঙ্গে আমরা আসবো। আপনি আমাকে বলেন তো যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি জনাব তারেক রহমানের কাছে চাকরি চাইছেন? না, আমার তো মনে হয় না। তাহলে মানে বিএনপির স্পোকসপারসন যখন এই কথা বললো, তাহলে এইটার মানেটা কি, এটা ইন্টারপ্রিটেশনটা কি? মানে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে তো আমার অনুমান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনদিন বিএনপি প্রেসিডেন্ট হিসেবে নেবে না। ওকে, কারণ তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এমনই প্রকৃতির মানুষ, আমার ধারণা হয়েছে তাকে নিলেই এই সরকারকে সে যা মনে চায় তাই করতে থাকবে, সে কারো কথা শোনে না। মাহমুদুর রহমান মান্না তার প্রিয় ছাত্র ছিল, সে বলেছে, ডাইরেক্টলি বলেছে, একটা টেলিভিশনে আমার সামনে বলেছে, উনি বক্তৃতা করেন, উনি বক্তৃতা শোনেন, প্রশ্ন করলে মৃদু হাসেন, কোনো উত্তর দেয় না, সবাইকে ডেকে নেয়। বিএনপি তাহলে মোটামুটি ভাবে একজন আজ্ঞাবহ প্রেসিডেন্টই চায়, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু তার কথা শুনবেন না। না, আজ্ঞাবহ বলছে না, কারণ বিএনপি তো তার 31 দফা সংস্কারে তো বিএনপি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য চেয়েছে, হয়তো চাইবে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যদি আপনার প্রেসিডেন্ট তাকে বানাতে চায়, সে প্রধান শর্ত দিবে যে
সরকার আমি প্রেসিডেন্ট ভেঙে দেওয়ার ক্ষমতা, এই ক্ষমতা দিতে হবে। সুতরাং এটা তো তাকে অ্যালাউ করা যাবে না। তাহলে আমরা বিএনপি স্পোকসপারসনের কাছ থেকে যে শুনলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা কাজে লাগাতে পারি, তাহলে সেটা কি কাজ? না, তিনি সারা বিশ্বে ধরেন ওয়েলফেয়ার, বাংলাদেশের ওয়েলফেয়ারের জন্য তাকে ব্যবহার করতে পারে। ধরেন ওয়ার্ল্ড ব্যাংক, বিদেশি প্রতিষ্ঠান, রাষ্ট্রনায়ক, হেড অফ স্টেট, বিভিন্ন জায়গায় আমরা উন্নয়নশীল দেশ হিসেবে যেখানে তার লবি করা দরকার, ধরেন বাংলাদেশের প্রেসিডেন্টের বিশেষ দূত থাকলো বা প্রধানমন্ত্রীর বিশেষ দূত থাকলো বা বাংলাদেশের বিশেষ দূত থাকলো, বাংলাদেশের পক্ষে তিনি সারা বিশ্বের ওপিনিয়ন তৈরি করলো বা বাংলাদেশের স্বার্থে কাজ করলো, সেটা হতে পারে। তবে তারা কি বলেছে সেটা তো আমরা জানি না। দ্বিপাক্ষিক আলোচনায় আমরা আজিজ ভাই, আমি আসলে আপনার করকমলে আসছিলাম হচ্ছে এই কারণে, অনেক আগে থেকেই আর কি, গত 15 বছরে শেখ হাসিনা যখন তার এই, আমি কি বলবো, একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করছিলেন প্রত্যেকটা জায়গায়, যখন মানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির তিনি যখন ধ্বংস করতেছিলেন, আপনি কিন্তু একটা খুবই উজ্জ্বল এবং জোরালো বুলন্দ আওয়াজ আমাদের জন্য। আমি যেই কারণে জিনিসটা বুঝতে চাইতেছি সেইটা হইলো যে বিএনপির স্পোকসপারসন যখন ডক্টর ইউনূসকে কাজে লাগাতে পারে বলে এরকম একটা বলে, এবং আমরা যখন দেখি হঠাৎ করে বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক হয়ে গেছে, সেই সম্পর্কটার জের ধইরা আবার অনেক ধরনের প্রতিক্রিয়া হচ্ছে, সেগুলো আমরা পরে আসবো। তখন এই বার্তাটা আসলে কি বার্তা ইউনূসকে কাজে লাগানো যেতে পারে? এইদার ওয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমান সাহেবের সাথে দেখা করে বলছেন যে আমি আপনার বিশেষ দূত হইতে চাই, আপনি যখন ক্ষমতায় আসবেন আপনার আম্মাকে আমার সালাম দিবেন। অথবা হইতে পারে যে তারেক রহমান সাহেব ইউনূস সাহেবকে বলছেন যে প্রফেসর সাহেব আপনি ঠাইকা যান, আমরা যখন আসবো। এইদার ওয়ে বিএনপির মেসেজটা তো তাই না, নাকি আসলে কি আপনি না সেটা আমরা জানি না তো কি মেসেজ। তবে আমি এইটা বলতে পারি, আমি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে টকশো করেছি, আমি লিখেছি, কালবেলাতে ছাপা হয়েছে, আমি অনেক রিকোয়েস্ট করে ছেপেছি। আমার একটাই বক্তব্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের জাতীয় সম্পদ। সুতরাং তাকে ব্যবহার করা যায়, সে দেশের সাথে কাজ করতে পারে। আমি এটাই বুঝাইতে চাইছি যে শেখ হাসিনা তাকে রাষ্ট্রের জন্য ব্যবহার করলো না, এবং ব্যবহার মানে কি, এটা তো খুবই দুর্ব্যবহার করলো। লিফট বন্ধ করে 6 তলা উঠালো। আমি তখনই আমি লিখেছি, তখনও তার পক্ষে আমি স্ট্যান্ড নিয়েছি। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি, আমার কাছে মনে হয়েছে খুব নরম স্বৈরাচার। তিনি নিজের ক্ষমতার বাইরে কিচ্ছু করতে রাজি না, আমার কাছে এটাই মনে হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে নরম স্বৈরাচার। এই প্রসঙ্গে আমরা নিশ্চয়ই পরে আবার আসবো, কিন্তু আমি জনাব আজাদ মজুমদারের কাছে একটু আসতে চাই। জনাব আজাদ মজুমদার, আমরা একটু মৌলিক প্রশ্ন দিয়ে একটু শুরু করি, যে সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টার প্রেস সেকশনের কাজ কি? প্রধান উপদেষ্টার প্রেস সেকশনের কাজ, প্রধান উপদেষ্টার যত বার্তা, প্রধান উপদেষ্টা যে সরকারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস সেকশনের কাজটা একটু যদি বলেন আপনি। না, আমি আপনার ডেফিনেশন একটু ভুল আছে। আমরা প্রধান উপদেষ্টার প্রেস সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস সচিব না। ওকে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, রাইট, ওকে, জি, প্রেস সেকশনের কাজ করেছি। জি, এটা কাজ কি প্রধান উপদেষ্টার কাজ, বা প্রধান উপদেষ্টা যে সরকারকে নেতৃত্ব দেন সেই সরকারের কাজ মানুষের সামনে তুলে ধরা, এটাই আমি মনে করি মোটা দাগে প্রেসিং এর কাজ। সেটা কি শুধু প্রধান উপদেষ্টা, না প্রধান উপদেষ্টার যে উপদেষ্টা পরিষদ আছেন তাদের সকলের বা সরকারের অন্যান্য অংশেরও, নাকি প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা যেহেতু আপনার এই উপদেষ্টা পরিষদকে নেতৃত্ব দেন, তাহলে প্রধান উপদেষ্টার সাথে যেহেতু সরাসরি উপদেষ্টা পরিষদ সম্পর্কিত, আমরা মনে করি যে প্রধান উপদেষ্টার প্রেস উইং, প্রধান উপদেষ্টা যদি এরকম একটা আকাঙ্ক্ষা ব্যক্ত করেন, তাহলে অন্যান্য উপদেষ্টাদের কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরতে পারে। এটার মধ্যে আমরা অন্যরকম কিছু দেখি না। তো স্পষ্টত এটার মধ্যে একটা পিক এন্ড চুজ আছে, কারণ হচ্ছে যে সকল উপদেষ্টার ব্যাপারে, সকল উপদেষ্টার সকল কার্যক্রমের ব্যাপারে তো নিশ্চয়ই প্রেস উইং তাদের বক্তব্য সামনে আনা বা তারা কি করছেন সেটা সামনে আনা, সে ব্যাপারে তো আর কাজ করে না, তাই না? না, আমার মনে হয় আপনি আবারও ভুল করছেন। এখানে পিক এন্ড চুজের কোনো ব্যাপার নেই। এখানে অনেক সময় উপদেষ্টারাও আমাদেরকে অনুরোধ করেন, কারণ আপনার
প্রধান উপদেষ্টার প্রেস উইং সাধারণত তাদের আউটরিচটা একটু বেশি, এটা খুব স্বাভাবিক জিনিস, কারণ প্রধান উপদেষ্টার কার্যালয়ে বা প্রধান উপদেষ্টা কি কাজ করেন সেটা নিয়ে সাংবাদিকরা একটু বেশি কৌতূহলী। আমরা আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে প্রায় 800 সাংবাদিক সংযুক্ত আছেন। তো খুব স্বাভাবিক কারণে উপদেষ্টারা অনেক কাজ করেন। আমাদের সরকারের যেহেতু জনবল কম, বা আমাদের সরকারের আমাদের এর আগে অন্যান্য রাজনৈতিক সরকারের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে আমি একটু শেষ করি প্লিজ, রাজনৈতিক সরকারে যখন আপনার তাদের রাজনৈতিক কর্মীরাই বা তাদের সংসদ সদস্যরা থাকে, তাদের অনেক ধরনের উইং থাকে বা যারা সরকারের কথাগুলো বলে। আমাদের এই সরকারটা অল্প কিছু উপদেষ্টা নিয়ে পরিচালিত হচ্ছে। খুব স্বাভাবিক কারণে আমাদের সরকারের অনেকগুলো ভালো কাজ উপদেষ্টারা মনে করেন তারা করছেন, কিন্তু মানুষ জানতে পারছেন না। সেসব ক্ষেত্রে তারা আমাদেরকে অনুরোধ করেন তাদের কাজগুলো যদি আমরা মানুষের কাছে তুলে ধরি বা সাংবাদিকদের কাছে তুলে ধরি, তাহলে মানুষ আরো বেশি করে জানতে পারবে এবং তাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা অনেক সময় এটা পরিষ্কার। ধর মজুমদার, এটা পরিষ্কার। আমি আপনাকে আমি পিক এন্ড চুজটা কি বলেছি সেটা আবার বলি। আপনাদের উপদেষ্টা পরিষদে 22 জন, আমি এখন আপনাদের ওয়েবসাইট খুলে বসে আছি, 22 জন উপদেষ্টা রয়েছেন। 3 জন উপদেষ্টার পদমর্যাদায় বিশেষ সহকারী রয়েছেন, 6 জন বিশেষ সহকারী রয়েছেন প্রতিমন্ত্রী মর্যাদায় এবং 1 জন বিশেষ সহকারী রয়েছেন সিনিয়র সচিব পদমর্যাদায়। এই যে 22 যোগ 3 যোগ 25 যোগ 6 31 আর 32, এদের কোন কাজটা হাইলাইট করা হবে সেইটা তো আপনারা একটা চয়েস তো করেন, তাই না? সবার কাজ তো সবসময় করতে পারেন না, যত অনুরোধী যে ওনাদের কাজটা তো ওনারাই আমাদেরকে জানান যে তাদের কাজটা আমরা জানাই। ধরেন 20 জন উপদেষ্টা আপনাদেরকে জানালেন, আপনারা কোন উপদেষ্টাটা নেন সেটা তো আপনাদের চয়েসের ব্যাপার, তাই তো? না, আমরা চেষ্টা করবো 20 জন উপদেষ্টাটাই নিতে। আমরা 20 জন উপদেষ্টা যদি আমাদেরকে অনুরোধ জানান, তাহলে অবশ্যই আমরা 20 জন উপদেষ্টাটাই পর্যায়ক্রমে। এর মধ্যে কি কোনো গ্রেডিং করেন, আগে পরে করেন, যে এটা আগে করবেন? যেমন আসিফ নজরুল একজন বড় উপদেষ্টা, তারটা আগে করব, সালাউদ্দিন সাহেব একটা বড় উপদেষ্টা, তারটা আগে করব, আসিফ মোহাম্মদ এরকম আমরা কাজটাকে গ্রেডিং করি, যে কাজটা বেশি জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত, আমরা যেই তথ্যটা জনগণের জরুরি ভিত্তিতে জানা দরকার আমরা মনে করি সেটা আগে দেওয়া দরকার, আমরা সেটা দেওয়ার চেষ্টা করি। এখানে ব্যক্তি কোনো মুখ্য নয়, কাজটাই হলো মুখ্য। কাজটা মুখ্য, সেই কাজটা কোনটা মুখ্য সেটা আপনারা কিভাবে বোঝেন? ধরেন আমি উপদেষ্টা হলে তো আমি সারাক্ষণ আজাদ, আমার ছোট ভাইয়ের মতো আজাদের কাছে অনুরোধ করতে থাকতাম যে আমারটা সামনে আনেন। আপনারা এটা কিভাবে ঠিক করেন সেটা আমি জানতে চাইতেছি। এটা আমরা আমাদের জাজমেন্ট, আমাদেরও তো একটা জাজমেন্ট আছে, কোনটা মুখ্য। আপনাদের অবশ্যই আমাদের জাজমেন্ট আছে। আবার এক্ষেত্রে প্রধান উপদেষ্টারও নির্দেশনা থাকতে পারে, আমরা ওনার সাথে নিয়মিত যোগাযোগ থাকে, উনিও আমাদেরকে অনেক সময় নির্দেশনা দেন, আবার আমরা আমাদের নিজেদের জাজমেন্ট অ্যাপ্লাই করি। ফ্যান্টাস্টিক। এইটাই আমি জানতে চাইছিলাম যে আপনারা আপনাদের জাজমেন্ট প্রয়োগ করেন, আপনারা এবং প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন। প্রধান উপদেষ্টার সর্বশেষ যে লন্ডন বৈঠকে গেলেন, সেখানে যে আপনারা প্রেসের এত জন যাবেন, সেইটা কি প্রধান উপদেষ্টা আপনাদেরকে নির্দেশ দিয়েছিলেন নাকি আপনারা ঠিক করেছেন? না, আমরা মনে করেছি যে এটা প্রয়োজন, এটা কারণ প্রধান উপদেষ্টার এখন আপনি জানেন যে প্রেসের কার্যক্রম অনেক বেশি বিস্তৃত। আপনার শুধুমাত্র আপনার একটা প্রেস সিরিজ লেখার মধ্যে সীমাবদ্ধ না। অতীতে আমরা দেখেছি যে আপনার বিভিন্ন সরকারের যারা প্রেস উইং এ কাজ করেন, আমার কোনো সন্দেহ নাই, এটাতে আমার কোনো সন্দেহ নেই। আপনারা আমরা খুবই প্রফেশনালি আমরা নিজেরা বার্তা তৈরি করি, সেই বার্তা আমরা সাথে সাথে ডিসেমিনেট করার চেষ্টা করি। পাশাপাশি আপনি দেখবেন যে আমরা শুধু যে প্রেসকে আমাদের মেসেজটা দেই তা না, আমরা চেষ্টা করি যে জনগণকেও যাতে মেসেজটা দিতে পারি। এই জন্য আমাদের অনেকগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মে আমাদের প্রেস উইং সক্রিয়ভাবে কাজ করে। আমরা সেই তথ্যটাও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুততার সাথে দেওয়ার চেষ্টা করি। প্রশ্ন আমি একটু বোঝার জন্য দুইটা শেষ প্রশ্ন, আপনারা এগুলি করতেছেন, এগুলো আমি দেখতেছি, খুব অ্যাপ্রিশিয়েট করার মতো এগুলি। দুইটা প্রশ্ন। এক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফরে বা 10 মাসের মধ্যে 11টা রাষ্ট্রীয় সফরে যে প্রেস উইং তার সঙ্গে যাবে, এই ব্যাপারটা আপনারাই ডিসাইড করেছেন বা ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসাইড করেছেন, তাই তো? একটা সরকার প্রধান যখন আপনার বাইরে যায়, প্রেস উইক তো খুব স্বাভাবিকভাবে তার সাথে বাইরে যাওয়ার ধরনটা একটু জানতে চাইতেছি। ধরেন সর্বশেষ লন্ডনটাই যদি আমি নেই, এটা কি ওনার রাষ্ট্রীয় সফর ছিল? এটা রাষ্ট্রীয় সফর, এটা শুরুতে ওনার আমন্ত্রণ ছিল রাজার কাছ থেকে ওনার পুরস্কার নেওয়ার জন্য, কিন্তু পরবর্তীতে এটা রাষ্ট্রীয় সফরে উন্নীত করা হয়েছে। রাষ্ট্রীয় সফরে উন্নীত কিভাবে করা হলো, মানে এটার ক্রাইটেরিয়াটা কি? আমাদেরকে ব্রিটিশ হাই কমিশনার নিজে এসে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করে উনি রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ব্রিটিশ হাই কমিশনার এসে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তো সেই ক্ষেত্রে কি এটা রাষ্ট্রীয় বা সরকারি সফর হিসাবে যদি পরিগণিত হয়, তাহলে সেই ক্ষেত্রে কি আপনি সেখানে ছিলেন, আপনি ভালো বলতে পারবেন যে আমরা কি কোনো দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় আলাপ আলোচনা দেখেছি
এর মধ্যে? অবশ্যই দেখেছি, অনেকগুলো দ্বিপাক্ষিক আলাপ আলোচনা দেখেছি। কাদের? সেখানে ব্রিটেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে সভা হয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার স্ট্যাটাস কিরকম? স্ট্যাটাস কিরকম? আমি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রিটেনের জাতীয় হ্যাঁ, তার স্ট্যাটাস কিরকম? সেটা আপনার কোথায় দেখা জুনিয়র মিনিস্টার? আপনি কিন্তু আমাকে কথা শেষ করতে দিচ্ছেন। জি জি, আমি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে সভা হয়েছে, সেখানে তাদের ট্রেড এবং কমার্স মিনিস্টার যে ওনার সাথে জুনিয়র মিনিস্টার, আবার আপনার ওনাদের পার্লামেন্টের স্পিকার যা ওনার সাথে মিটিং হয়েছে। তারপরে স্পেসিফিক বিষয় হতে পারে জুনিয়র মিনিস্টার ক্যাবিনেট মেম্বারের সঙ্গে দেখা হয় না ডক্টর মোহাম্মদ ইউনূসের? একটা ক্যাবিনেট মেম্বার, কোন রাষ্ট্রীয় সফরের প্রটোকলে কোথাও এমন ভাবে লেখা নাই যে একটা ক্যাবিনেট মেম্বারের সাথে তার দেখা হতে হবে। যাদের সাথে দেখা হওয়া প্রয়োজন, যাদের সাথে দেখা হওয়া প্রয়োজন আমাদের রাষ্ট্রীয় কাজে, তাদের সাথে ওনার দেখা হয়েছে। আমি